রাধা গোবিন্দ চন্দ্র এমন একটি নাম, যে নাম শুধু বিস্ময় তৈরি করে। বঙ্গদেশের প্রত্যন্ত গ্রামের ছাত্র শুধুমাত্র অনুসন্ধিৎসু মন এবং নিরলস শ্রম এবং সাধনায় আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সহায়তা ছাড়াই মহাকাশ বিজ্ঞানের দুরূহ সমস্যার সমাধান করে বিশ্ব জ্যোতির্বিজ্ঞান সংস্থা অ্যাবসো তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার সম্মানিত সদস্যপদ পেয়েছিলেন এবং পেয়েছেন সারা জীবন মহামূল্যবান শংসাপত্র, উন্নতমানের পর্যবেক্ষণের যন্ত্রপাতি। এই বিজ্ঞানীর মহামূল্যবান প্রবন্ধাবলী, পর্যবেক্ষণলব্ধ তথ্যাবলী পরাধীন ভারতকে জ্যোতির্বিজ্ঞানে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। হ্যালির ধূমকেতু নোভা আবিষ্কারের পর্যবেক্ষক হয়েও তিনি সুযোগ অভাবে বঞ্চিত হয়েছেন, কিন্তু বিশ্বের বিদগ্ধ বিজ্ঞানী মহলে তার অবদান স্বীকৃত। শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, প্রচলিত পঞ্জিকা সংস্কার করে প্রণয়নের রীতি সম্বন্ধে তার যৌক্তিকতা আমাদের বিস্মিত করে। নিদারুণ আর্থিক দারিদ্র্য, সাংসারিক অসচ্ছলতা তার মহাকাশ পর্যবেক্ষণের দৃষ্টিকে আচ্ছন্ন করেনি। এই বিজ্ঞান সাধক সাহচর্য পেয়েছিলেন মনীষী জগদানন্দ রায়, আইনজীবী কালীনাথ মুখোপাধ্যায় মহাশয়ের। যে অন্বেষা শৈশব থেকে তার মনে তৈরি হয়েছিল, সেই আগ্রহ এই বিজ্ঞান সাধককে শুধু ধূমকেতু পর্যবেক্ষণই নয়, এক আকাশ গ্রহ নক্ষত্রের নিরলস সন্ধানে ব্রতী করেছে। জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞান সাধক রাধা গোবিন্দ চন্দ্র, তার খবর আমরা কজনই বা রাখি। যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াই, কোনো উন্নত মানের যন্ত্রপাতি ছাড়াই, মানমন্দির ছাড়াই তিনি যে আকাশ চর্চা করেছেন, তার পর্যবেক্ষণলব্ধ তথ্যগুলি ইউরোপ আমেরিকা বিজ্ঞানীদের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা জানলে প্রত্যেক পাঠকেরই জ্যোতির্বিজ্ঞানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে। বাংলাদেশের যশোর জেলার বগচর গ্রামে 1878 সালের 16 জুলাই বাংলা 1285 বঙ্গাব্দের পয়লা শ্রাবণ জন্মগ্রহণ করেন। বাবার নাম গোরাচাঁদ চন্দ্র, মাতার নাম পদ্মমুখী। 8 ভাই বোনের রাধা গোবিন্দ চন্দ্রই ছিলেন বড়। বাবা গোরাচাঁদের পেশা ছিল কম্পাউন্ডারি। আর্থিক স্বাচ্ছন্দ্য ভালো ছিল না, তাই জন্মের পর মামাবাড়িতে তিনি মানুষ হন। মাত্র 4 বছর 3 মাস বয়সে রাধা গোবিন্দ চন্দ্র বগচার গ্রামের ছোট পাঠশালায় পড়াশুনো শুরু করেন। সেখানে ইংরেজি পড়ানো হতো না, তাই 1888-তে যশোহর জেলা স্কুলে ভর্তি হতে যান। সেখানে ইংরেজি না জানার জন্য 2 ক্লাস নিচে তাকে ভর্তি হতে হয়। স্কুলের পড়াশোনায় রাধা গোবিন্দ চন্দ্র কোনো উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাতে পারেননি। পাঠ্যপুস্তকের বাইরে অন্য বই পড়ার দিকেই তার ঝোঁক ছিল বেশি। এই সময় অক্ষয় কুমার দত্তের চারুপাঠের 3য় খণ্ড ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড প্রবন্ধ পড়ে বালক রাধা গোবিন্দ আকাশ সম্পর্কে কৌতূহলী হন। পরবর্তীকালে তিনি লিখেছেন যে অক্ষয় কুমার দত্তের চারুপাঠ 3য় ভাগ পড়িয়া নক্ষত্রবিদ হইবার জন্য আর কাহারও বাসনা বলবতী হইয়াছিল কিনা জানি না, আমার হইয়াছিল। সেই উদ্যম ও উচ্ছৃঙ্খল বাসনার গতিরোধ করিতে আমি চেষ্টা করি নাই। বিদ্যালয়ে পড়াকালীন তার পাঠ্য বই পড়তে ভালো লাগতো না। তিনি পুরানো ধর্মগ্রন্থ, পুরাণ এগুলো পড়তেন আর আকৃষ্ট হয়েছিলেন আকাশ ভরা সূর্য তারার দিকে। মন পড়ে থাকতো আকাশের গ্রহ নক্ষত্রের দিকে। নানা ধরনের বইপত্র পড়তেন, জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বই, রাতের আকাশের উজ্জ্বল গ্রহ নক্ষত্রের বিস্ময়কর চলাফেরা কিশোর ছাত্র রাধা গোবিন্দকে বিশেষভাবে কৌতূহলোক্রান্ত করেছিল। 1897 সালে প্রবেশিকা পরীক্ষা দিলেন, অকৃতকার্য হলেন। দ্বিতীয়বার পরীক্ষা দিলেন, আবার অকৃতকার্য হলেন। 21 বছর বয়সে 1899 সালে 30 জুন মুর্শিদাবাদ জেলার ত্রিভঙ্গ সুন্দরনাথের দ্বিতীয় কন্যা 10 বছর বয়স্কা গোবিন্দমোহিনীকে বিয়ে করলেন। বিয়ের পর আবার প্রবেশিকা পরীক্ষায় বসলেন, এবারও পাশ করতে পারলেন না, অকৃতকার্য হলেন। ফলে তিনি অধ্যয়ন পরিত্যাগ করেন নাই। স্কুলের পাঠ্য বই নয়, অন্য বিষয়ে গ্রন্থপাঠ, জ্ঞানার্জন ছিল রাধা গোবিন্দের জীবনের প্রধান লক্ষ্য। রাধা গোবিন্দ চন্দ্রের কলেজের পড়াশোনা ছিল না বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি, তবুও তিনি জ্যোতির্বিজ্ঞানী। প্রথাগত শিক্ষার বাইরে, গবেষণাগার ছাড়া, কোনো উচ্চমানের মানমন্দির, দামি যন্ত্রপাতি ছাড়া বিজ্ঞানী হওয়ার এমন দৃষ্টান্ত ভারতে তেমন নেই বললেই চলে। বিয়ের 2 বছর তিনি বসে রইলেন বেকার হয়ে। সংসারে স্ত্রীর জন্য তো কিছু উপার্জন করতে হবে। 1901 সালে যশোর ট্রেজারির কালেক্টর অফিসে পোদ্দারের চাকরি পেলেন।
মাসিক বেতন 15 টাকা। অল্প সময়ের মধ্যেই চাকরিতে পদোন্নতি ঘটেছিল। স্ট্যাম্প ক্লার্ক থেকে কোষাধ্যক্ষের পদে উন্নীত হয়েছিলেন। তখন বেতন 175 টাকা। রাধাগোবিন্দ চন্দ্রকে মহাকাশ চর্চায় উৎসাহিত করেছিল জ্যোতির্বিজ্ঞানের নানান বই। এবং কালীনাথ মুখোপাধ্যায়, তিনি গ্রহ নক্ষত্র সম্বন্ধে তার ধ্যান ধারণা অনেকখানি উন্নত ছিল। তিনি রাধাগোবিন্দ চন্দ্রকে কোর্টের কাজ শেষের পর আকাশ পর্যবেক্ষণ শেখাতেন। কালীনাথ মুখোপাধ্যায়ের দুটি বই, তারা এবং ভগল চিত্রম, এই দুটি বই পড়ে রাধাগোবিন্দ চন্দ্র ভীষণ প্রেরণা পেয়েছিলেন। জ্যোতির্বিজ্ঞানের রস আস্বাদনে তার ভালোই লাগতো। শুধু বই পড়ে মহাকাশের রহস্য উন্মোচন করাটা সবসময় সম্ভব নয়। তাই কালীনাথবাবুর সাথে প্রায়শই নক্ষত্রবিদ্যা সম্বন্ধে আলোচনা হতো। এবং ভগল চিত্রিমের প্রবন্ধ দেখিবার জন্য তারা চিত্রখানি 2 দিনের জন্য তিনি রাধাগোবিন্দকে দিয়েছিলেন কালীনাথ মুখোপাধ্যায়। এই কালীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে গোবিন্দচন্দ্রের মামার অনাবিল বন্ধুত্ব ছিল। ওই সময়ে ভগল চিত্রমের প্রবন্ধ দেখিবার জন্য বইগুলি পড়ে তিনি উৎসাহিত বোধ করেছিলেন। প্রতিদিন সন্ধ্যায় রাধাগোবিন্দচন্দ্র কালীনাথবাবুর সঙ্গে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আলোচনা করতেন। বিজ্ঞান বিষয়ক লেখক শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের বিজ্ঞান শিক্ষক জগদানন্দ রায় রাধাগোবিন্দচন্দ্রকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে বিশেষ আগ্রহী করে তোলেন। তিনি মহাকাশের নানান খুঁটিনাটি বুঝিয়ে দিতেন। 1316 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় জগদানন্দের ধূমকেতু সম্পর্কে একটি প্রবন্ধ পড়িয়া হ্যালির ধূমকেতু সম্পর্কে রাধাগোবিন্দের বিশেষ আগ্রহ ঘটে। জগদানন্দ রায় 1909 সালে রাধাগোবিন্দচন্দ্রকে চিঠি লিখে বলেছিলেন, আমার 8 ইঞ্চি দূরবীনটা 250 টাকা দিয়ে কিনিয়েছিলাম। শনির বলয়, বৃহস্পতির চন্দ্রগুলি, ওরিয়ন এবং অ্যান্ড্রোমিডা প্রভৃতি নীহারিকাও এই দূরবীনে দেখিতে পাইবেন। রিফ্লেক্টিং টেলিস্কোপ এর অন্তত 5 ইঞ্চি ডায়ামিটার এবং রিফ্লেক্টিং টেলিস্কোপের অন্তত 3 ইঞ্চি ডায়ামিটার বলিতেছি। আমাদের যে দূরবীন আছে তাতে শনির 3টি বলয় পৃথক রূপে দেখা যায় না, অন্তত আমি এ পর্যন্ত দেখিতে পাই নাই। আমি গত 1.5 বৎসরের মধ্যে শনিকে খুব ভালো অবস্থায় দেখিতে পাই নাই। উপগ্রহের মধ্যে 2টা সুস্পষ্ট দেখিয়েছি, শুক্রকেও ভালো দেখিয়েছি, গত অপোজিশনের সময় মার্সকেও বেশ দেখিয়েছিলাম। পূর্ণিয়ার সাবজাজ নগেন্দ্রনাথ ধর যন্ত্র নির্মাণ করেন, তার 2 সুশিক্ষিত পুত্র তাকে সাহায্য করতেন। আপনি যদি নগেনবাবুকে পত্র লেখেন তবে তিনি সব খবর দিতে পারবেন। যদি আপনি রীতিমতো জ্যোতিষের চর্চা করতে চান, ইকুয়েটোরিয়াল হেডযুক্ত দূরবীন ক্রয় করিতে পরামর্শ দিই। আমরা দেখতে পাচ্ছি জগদানন্দ রায় রাধাগোবিন্দকে একটি টেলিস্কোপ কিনে আকাশ দেখার জন্য উৎসাহিত করেছিলেন। বলা যায় রাধাগোবিন্দ খালি চোখে ধূমকেতুকে দেখেছিলেন। জগদানন্দের একটি প্রবন্ধ তার মনে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। জগদানন্দের বই ও চিঠি পড়ে দূরবীনের প্রয়োজনীয়তা, প্রতিফলক এবং প্রতিসারক দূরবীনের পার্থক্য, ব্যবহারিক সুবিধা অসুবিধার কথা তিনি জানতে পারেন। রাধাগোবিন্দচন্দ্র হ্যালির ধূমকেতু পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে ওঠেন 1909 সালে। জগদানন্দ রায়ের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই তিনি ধূমকেতু পর্যবেক্ষণ শুরু করেন নিখুঁতভাবে। 1910 সালের এপ্রিল মাস থেকে নিজের চোখ ও সামান্য বায়োনোকুলার দিয়ে ধূমকেতুর পর্যবেক্ষণ করেন। জগদানন্দের কথা মতো তিনি তখনও দূরবীন কেনেননি। যশোর থেকে ধূমকেতু সম্পর্কে বিস্তারিত তথ্য রাধাগোবিন্দ তখনকার দিনে হিন্দু পত্রিকায় প্রবন্ধ আকারে প্রকাশ করেন। বাংলায় বিজ্ঞান রচনার অন্যতম পথিকৃৎ জগদানন্দ রায় রাধাগোবিন্দের এই প্রবন্ধটি পড়ে মুগ্ধ হন। 1910 সালে হ্যালির ধূমকেতু নিয়ে তিনি একটি বইও লিখেছিলেন। বইটির নাম ধূমকেতু। রাতের আকাশে মাঝে মাঝে উজ্জ্বল লেজ নিয়ে যে জ্যোতিষ্ক দেখা যায় সেটি ধূমকেতু। কিছুদিন পর আবার ধূমকেতু রাতের আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। হ্যালির ধূমকেতু 75 বছর ছাড়াই দেখা যায় আকাশে। কিন্তু যখন কোনো শক্তিশালী দূরবীন, আধুনিক যন্ত্রসামগ্রী ছিল না, কেবলমাত্র বায়োনোকুলারের সাহায্যে এই পল্লী নক্ষত্রবিদ রাধাগোবিন্দচন্দ্র যে ধূমকেতু পর্যবেক্ষণ করে বর্ণনা দিয়েছিলেন তার মূল্য জ্যোতির্বিজ্ঞানের কাছে যথেষ্ট। 1910 সালের 4 জুলাই বায়োনোকুলারের সাহায্যে হ্যালির ধূমকেতুকে শেষবারের মতো রাধাগোবিন্দ দেখেছিলেন। তিনি এই ঘটনা তার ধূমকেতু বইতে উল্লেখ করেন। 1912 সালে রাধাগোবিন্দচন্দ্র তখনকার দিনে 257 টাকা দিয়ে 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটি প্রতিসারক দূরবীন কিনেছিলেন এবং তখনই শুরু করলেন নতুন করে গবেষণার পথ। ইতিমধ্যে কালীনাথবাবুর বইয়ের অনেক তথ্য জানা হয়ে গেছে। জেনে ফেলেছেন জগদানন্দের কাছ থেকে সমস্ত রাশি, নক্ষত্র, তারার কথা। নতুন টেলিস্কোপ পেয়ে নতুন ধরনের গবেষণা শুরু হলো। রাতের পর রাত তিনি টেলিস্কোপে চোখ রেখে কাটাতেন। তার পর্যবেক্ষণ গবেষণার ফল পাঠাতে লাগলেন দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায়।
সেগুলো বিভিন্ন দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকলো। গবেষণাগারের যন্ত্রপাতি বলতে 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটি টেলিস্কোপ। 1918 7 থেকে 8 জুন তারিখে আকাশে এক অসাধারণ উজ্জ্বল তারা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় নোভা প্রত্যক্ষ করেছিলেন রাধাগোবিন্দ চন্দ্র। এই তারা সম্পর্কে এই বছর প্রবাসী পত্রিকায় লিখলেন, এই নোভা তারা পর্যবেক্ষণ করে রাধাগোবিন্দ চন্দ্র নতুন নক্ষত্র প্রবন্ধ লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, সাবিত্রী চতুর্দশী রাতে 9 ঘটিকার সময়ে আমরা কয়েকটি বন্ধু বাইরে বসিয়াছিলাম। হঠাৎ মনে হইল চন্দ্রবিহীন রাতে যেরূপ অন্ধকার হওয়া উচিত তাহা হয় নাই। দিংমণ্ডল যেন কেমন একটু মৃদু আলোকিত হইয়াছে। শুক্র গ্রহ পৃথিবীর খুব নিকটে আসিলে যে প্রকার হয় কতকটা সেইরূপ। এই সময় আকাশে শুক্র নাই, বৃহস্পতি নাই, শনিশ্চর, মঙ্গল এবং প্রথম শ্রেণীর নক্ষত্র সাথী, অভিজিৎ এগুলো প্রায় থাকে, সেগুলো কেউই নেই। তবে আজ কেন এরূপ আলোবোধ হইতেছে? একবার মনে হলো সাদা মেঘে সূর্যালোক প্রতিফলিত হইলে এই প্রকার হয়, কিন্তু সচরাচর সন্ধ্যাকালেই তা ঘটিয়ে থাকে। আবার মনে হলো ছায়াপথের আলোকে এই প্রকার হইতে পারে, কিন্তু তাও শরৎকালের আকাশে নির্মল না হইলে সম্ভব নয়। যা হোক, সন্দেহ দূর হইল না। এই সন্দেহ থেকে রাধাগোবিন্দ একটি নোভা দেখার কারণ খুঁজে পান। এই নোভার ঔজ্জ্বল্য হঠাৎ করে বেড়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। রাধাগোবিন্দ 2 বছর ধরে নোভাটির ঔজ্জ্বল্যের পরিমাপ লক্ষ্য করতে থাকলেন। প্রথম বছরে 7 তারিখে এর পরিমাণ বেড়ে হয় 6, আবার 8 তারিখে আরও বেড়ে 1.4। জুন মাসের শেষে দাঁড়ায় 4। তিনি খোঁজ নিয়ে জানলেন ওই ঔজ্জ্বল্যের পরিমাপ ছিল 11। পরের বছরও মার্চ মাসে নোভাটির ঔজ্জ্বল্য মাপা হয় 11। মাত্র কয়েকদিনের মধ্যেই দাঁড়ায় 11.95। স্থির নোভাটির অবস্থান সৌরমণ্ডল বা গরুর মণ্ডলে ছিল। 1917 সাল থেকে রাধাগোবিন্দ নোভাটিকে পর্যবেক্ষণ করেছিলেন। তখনও পর্যন্ত বিশ্বে এই ঘটনাটা অজানা ছিল। 1918 সালের মার্চে যে তারাটি রাধাগোবিন্দ দেখেছিলেন সেটি 8 জুন নাগাদ পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে গেলে বাওয়ার নামে এক জ্যোতির্বিজ্ঞানী এটিকে লক্ষ্য করে গবেষণা শুরু করেন। রাধাগোবিন্দ চন্দ্র নিজেও গবেষণার ফলাফল লিখে আমেরিকার হাওয়ার্ড মানমন্দিরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড চার্লস পিকারিংকে পাঠান। গবেষণার ফল লিপিবদ্ধ করলেন, কিন্তু পাঠাতে কয়েক মাস দেরি হয়ে গেল। এই নোভা আবিষ্কারের কৃতিত্ব অর্জন করলেন পশ্চিমী দুনিয়ার সেই জ্যোতির্বিজ্ঞানী। বাঙালি বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ্র লক্ষ্য করে আবিষ্কারের দাবিদার হতে পারলেন না। এই নোভা তারাটি জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় নোভা অ্যাকুইলিয়া 3 নামে পরিচিত। রাধাগোবিন্দ এই বিবরণ পাশ্চাত্য বিজ্ঞানীদের তো জানালেনই, তা সত্ত্বেও 1325 সালের শ্রাবণ সংখ্যায় প্রবাসী পত্রিকায় নতুন নক্ষত্র শিরোনামে এক প্রবন্ধ লিখলেন। রাধাগোবিন্দ চন্দ্র পরেও জগদানন্দ রায়কে নোভা সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। জগদানন্দ রায়ের পরামর্শেই রাধাগোবিন্দ চন্দ্র হার্ভার্ড মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড চার্লস পিকারিংকে চিঠি দিয়ে তার গবেষণালব্ধ ফলাফল জানালেন, এবং এই চিঠি রাধাগোবিন্দ চন্দ্রকে বিশ্বের দরবারে পরিচিত করার সুযোগ করে দিলেন। রাধাগোবিন্দের এই চিঠির প্রত্যুত্তরে প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী পিকারিং বিনামূল্যে বেশ কিছু জ্যোতির্বিদ্যার বই পাঠিয়েছিলেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত জ্যোতির্বিজ্ঞান সংস্থা আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভার্স, সংক্ষেপে অ্যাবসোর, তাদের সদস্য করে নিলেন। রাধাগোবিন্দ চন্দ্রই ভারতীয় প্রথম জ্যোতির্বিজ্ঞানী। 1918 সালের 7 এবং 8 জুনের আকাশে নোভাটি প্রত্যক্ষ করেছিলেন। 1325 বঙ্গাব্দের 28 আষাঢ় জগদানন্দ রায় রাধাগোবিন্দকে চিঠিতে লেখেন, আপনি বোধহয় ভারতবর্ষে নোভার প্রথম দর্শক। 8 জুন তারিখে প্রথমে যখন আপনি নোভাকে দেখিয়েছিলেন, তখন সেটিকে নিঃসন্দেহে নূতন নক্ষত্র বলিয়া প্রচার করিতেন, তাহলে ওর আবিষ্কারক বলিয়া খ্যাতি অর্জন করিতেন। জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তিনি বিদেশের গুণীজনের কাছে কিছুটা পরিচিত হলেন। অ্যাবসোর সদস্য হিসাবে তার গবেষণালব্ধ ফলাফল প্রবন্ধের আকারে পাঠাতে থাকলেন তাদের পত্রপত্রিকায়। আমেরিকা, ইউরোপের জ্যোতির্বিজ্ঞান সংস্থার সঙ্গে তার নিবিড় পরিচিতি লাভ হতো। তার রচিত প্রবন্ধাবলী ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, হার্ভার্ড কলেজ ইউনিভার্সিটি, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভার্স প্রমুখ পত্রিকায় প্রকাশিত হয়েছে। অ্যাবসোর সদস্য হিসেবে রাধাগোবিন্দ চন্দ্রের খ্যাতি চরম শিখরে উঠল, এবং তার গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো, গবেষণালব্ধ ফলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এবং সেগুলো যাচাই করতে শুরু করলো অন্য বিজ্ঞানীরা। 1926 সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভার্স একটি 6.25 ইঞ্চি উন্নত মানের দূরবীন আমেরিকা থেকে বাংলাদেশের যশোরের বংচর গ্রামে রাধাগোবিন্দ চন্দ্রকে পাঠায় জ্যোতির্বিজ্ঞানে গবেষণার পথকে সুগম করার জন্য। পরিবর্তনশীল তারা বা ভ্যারিয়েবল স্টার, এই নিয়ে রাধাগোবিন্দ চন্দ্রের পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা। এই তারার ঔজ্জ্বল্য একেবারে স্থির নয়, কখনো বাড়ে কখনো কমে। ঔজ্জ্বল্যের এই তারতম্য পর্যায়ক্রমে চলতে থাকে। কোন কোন তারায় কয়েক ঘন্টা, আবার কোন কোন তারায় কয়েক মাস, কয়েক বছর ঔজ্জ্বল্যগুলি লক্ষ্য করা যায়। তারাগুলির এই ঔজ্জ্বল্য অনুসারে পৃথিবীকে দূরত্ব নির্ণয় করা সম্ভব। তিনি তারাদের ঔজ্জ্বল্যের বিচার করে
স্থিরোজ্জ্বলের তারার সঙ্গে তুলনা করতেন। ভ্যারিয়েবল স্টার নিয়ে রাধাগোবিন্দ চন্দ্র অনেক ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভ্যারিয়েবল স্টার অবজারভার্স রাধাগোবিন্দের কাছ থেকে 1919 থেকে 1954 সাল পর্যন্ত মোট 37,215টি পর্যবেক্ষণ রিপোর্ট সংগ্রহ করেছেন, যেগুলো আজও সযত্নে সেখানে রক্ষিত আছে। 1946 সালের জুন মাসে অ্যাবসোর ভ্যারিয়েবল স্টার সম্পর্কে পর্যবেক্ষকদের তালিকায় মধ্যে সাম্মানিক 25 জন বিজ্ঞানীর মধ্যে রাধাগোবিন্দ চন্দ্রের নাম রয়েছে। রাধাগোবিন্দ চন্দ্র জ্যোতির্বিজ্ঞানের ভেরিয়েবল স্টার ছাড়াও নীহারিকা, উল্কা, জ্যোতিষ্কের গ্রহণ সবই টেলিস্কোপের সাহায্যে দৃশ্যমান তথ্যাবলী পাশ্চাত্য দেশের বিজ্ঞানীরা মনোযোগ সহকারে পড়তেন, গুরুত্বও দিতেন। 1920 সালের 17 জানুয়ারি আমেরিকার হাওয়ার্ড মানমন্দির রাধাগোবিন্দ চন্দ্রকে লেখেন, দ্য অবজারভেশনস হুইচ ইউ কন্ট্রিবিউটেড আর ভেরি গুড অ্যান্ড উই হোপ ইউ উইল কন্টিনিউ টু সেন্ড দেম ইচ মান্থ। ভ্যারিয়েবল স্টার সম্পর্কে রাধাগোবিন্দ চন্দ্রের পর্যবেক্ষণ ছিল নিখুঁত। 1920 সালের 29 মে অ্যাবসোর সেক্রেটারি H.O. ইটান এক চিঠিতে লেখেন, I want to thank you very much for the splendid list of observations of variable star. 1922 সালের 20 জুন হার্ভার্ড কলেজ অবজারভেটরির ডিরেক্টর হ্যারলো শাপলি লিখেছেন, May I add a personal word for congratulation for the good work you have been doing in the observation of long period variable stars. Your longitude is of considerable importance in this week. 1923 সালের 27 ডিসেম্বর ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ভ্যারিয়েবল স্টার শাখার ডিরেক্টর ফেলিক্স ডি রয় লিখেছেন, I seize the opportunity in saying that your excellent observations and remarks are always much valued by this section. I should be personally pleased to meet you if ever you were to cross to Europe. জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে রাধাগোবিন্দ চন্দ্রের আবিষ্কার আমাদেরকে সবসময় বিস্মিত করে। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, আমেরিকান মিটিওর সোসাইটি, ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান রাধাগোবিন্দকে তাদের সম্মানিত সদস্যপদ দিয়েছিলেন। ফ্রান্সের লিও মানমন্দিরের সঙ্গে রাধাগোবিন্দের যোগাযোগ ছিল। রাধাগোবিন্দের ভ্যারিয়েবল স্টার সম্পর্কে বিভিন্ন তথ্য ফ্রান্সের লিও মানমন্দির সংগ্রহ করত। রাধাগোবিন্দ আকাশের জ্যোতির্পদার্থ নিয়ে গবেষণা করেছেন প্রায় 40 বছর। তার জীবন ও গবেষণার কথা উল্লেখ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর ডক্টর জগদীশ ভট্টাচার্য বলেছেন, বিজ্ঞানী মহলে রাধাগোবিন্দ চন্দ্রের নাম খুব পরিচিত না হলেও নক্ষত্র বিজ্ঞানে তার দান অতুলনীয়। রাধাগোবিন্দ চন্দ্র কোনো বড় মানমন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন না, বড় টেলিস্কোপ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পর রাতের পরিবর্তনশীল নক্ষত্রগুলির স্বরূপ জ্ঞান লিপিবদ্ধ করতেন। সংগৃহীত তথ্যগুলি বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে পাঠাতেন। তার পাঠানো ম্যাপগুলো এত উচ্চমানের ছিল যে আমেরিকার এক নক্ষত্র বিজ্ঞানী সংস্থা অ্যাবসো তাকে 6.5 ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ উপহার দিয়েছিলেন। রাধাগোবিন্দ সেইটির উপযুক্ত ব্যবহার করে বহু পরিবর্তনশীল নক্ষত্রের স্বরূপ নির্ধারণ করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়েও রাধাগোবিন্দ পর্যবেক্ষণ করতেন। আকাশের গ্রহ, তারা, জ্যোতিষ্কের গ্রহণ, উল্কা, এগুলো তিনি পর্যবেক্ষণ করেছিলেন। মঙ্গল গ্রহ পর্যবেক্ষণও রাধাগোবিন্দ বাদ দেননি। 3 ইঞ্চি রিফ্র্যাক্টিং দুর্বীক্ষণে পৃথিবীর সর্বাপেক্ষা নিকটতম অবস্থানের সময় তাকে দেখে তৃপ্তি পায় নাই। অবশ্য মেরুপ্রদেশের শুক্রচিহ্ন, মধ্যপ্রদেশের রক্তাভ, তার মধ্যে ধূসর চিহ্ন বেশ বোঝা যায়। 6 ইঞ্চি রিফ্র্যাক্টিং দুর্বীক্ষণে এই চিহ্নগুলি অধিকতর স্পষ্ট দেখিয়েছে। 1933 সালের 21 আগস্ট সূর্যের বলয়গ্রাস পর্যবেক্ষণ করেন রাধাগোবিন্দ চন্দ্র। এই সংক্রান্ত পর্যবেক্ষণ তথ্য ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন তাদের পত্রিকায় প্রকাশ করেন। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের অনেক পর্যবেক্ষণ তিনি দূরবীন দিয়ে দেখেছেন। পাশ্চাত্য বিজ্ঞানীদের সঙ্গে ভালোভাবে তিনি যোগাযোগ রাখতেন বিভিন্ন বিষয়ে। পজিশনাল অ্যাস্ট্রোনমি মেনে রাধাগোবিন্দ চন্দ্র পঞ্জিকা সংস্কার আন্দোলন করেন। বাংলা ভাষায় লেখা ভারতীয় পঞ্জিকাগুলিতে ভুল তথ্য পরিবেশন করা হতো। রাধাগোবিন্দ চন্দ্র সেই জন্য সেই ভুল তথ্য পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছিলেন। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখার ব্যাপারে রাধাগোবিন্দ ছিলেন সিদ্ধহস্ত। তিনি বহু প্রবন্ধ লিখেছেন। আলোক, বিধিলিপি, হিন্দু পত্রিকা, প্রবাসী, দেশ, জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় তার প্রবন্ধগুলি ছড়িয়ে পড়েছিল। দেশ পত্রিকায় প্রকাশিত মূল্যবান প্রবন্ধগুলি ছিল গ্রহমিথুন, চঞ্চল, ভুবনকোষ, বহুরূপ তারা। বইও লিখেছেন বেশ কিছু। বেশ কয়েকটি বই তার ভ্রাতুষ্পুত্রের উদ্যোগে প্রকাশিত হয়। বইটি হল ধূমকেতু। গ্রন্থের ভূমিকা রাধাগোবিন্দ আক্ষেপ করে লিখেছেন, দীর্ঘ 4 বৎসরকাল মুদ্রাযন্ত্রে কক্ষীগত থাকিয়া আমার প্রথম বৈজ্ঞানিক গ্রন্থ ধূমকেতু লোকলোচনের প্রত্যক্ষীভূত হইল। 1947 সালে স্বাধীনতা লাভের পর
রাধাগোবিন্দ বাংলাদেশের যশোর ছেড়ে কলকাতার পানিহাটিতে চলে আসেন 1957 সালে বারাসতে স্থায়ী হয়ে বসবাস করেন। বারাসতে থাকাকালীন তার আর্থিক অবস্থা খারাপ হতে থাকলো। তার পুত্ররা কেউ চাকরি করতেন না। এই সময় তিনি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করেন। এই পরিস্থিতিতে হাবার্ড প্রদত্ত টেলিস্কোপটি ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে ভারতের তরুণ জ্যোতির্বিজ্ঞানী এম.কে. ভেইনু বাপ্পু ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সম্মান পেয়েছিলেন, যিনি সেই টেলিস্কোপটি নিজে গ্রহণ করেন। রাধাগোবিন্দের স্মৃতি বলতে 6.5 ইঞ্চি মাপের টেলিস্কোপটি দক্ষিণ ভারতের কাবালু মানমন্দিরে দেশের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী এম.কে. ভেইনু বাপ্পু অতি সম্মানের সঙ্গে রাধাগোবিন্দের কাজের স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক মূল্য দিয়ে রাধাগোবিন্দের স্মৃতি বিজড়িত টেলিস্কোপটি রক্ষা করেছেন। রাধাগোবিন্দ হাবার্ড প্রদত্ত দূরবীনটি যেমন সদ্ব্যবহারের জন্য সচেষ্ট ছিলেন, তেমনি নিজস্ব 3 ইঞ্চি দূরবীনটি ছাত্রদের জ্যোতির্বিজ্ঞানের উৎসাহ প্রদানের জন্য বারাসতের এক স্কুলকে দান করেন। 1975 সালে প্রথম থেকে রাধাগোবিন্দ চন্দ্রের শরীর ভাঙতে থাকে। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে নিদারুণ কষ্টের মধ্যে 97 বছর বয়সে 1975 সালে 3রা এপ্রিল চিরবিদায় নেন। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত রাধাগোবিন্দ চন্দ্রের কাজের মূল্যায়ন করতে গিয়ে একটা কথা বলতেই হয় যে এমন একটি মানুষ টেলিস্কোপ ব্যবহার করে কোনো উন্নত মানমন্দির ছাড়াই, গবেষণাগার ছাড়াই ধূমকেতু পর্যবেক্ষণ, পরিবর্তনশীল নক্ষত্র বিশেষত নোভা, সুপারনোভা পর্যবেক্ষণ, তৃতীয়ত পঞ্জিকা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে যে বিজ্ঞান মানসিকতার পরিচয় দিয়েছেন, তাতেই রাধাগোবিন্দ চন্দ্র জ্যোতির্বিজ্ঞানে এক ভারতীয় বিজ্ঞানী হিসেবে সমাদৃত হয়েছেন। প্রবেশিক্ষা পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষাক্ষেত্রে এক সাধারণ ব্যক্তি, আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, আমেরিকার মিটিওরকার সোসাইটি, ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সদস্য, ফরাসি গণতান্ত্রিক দেশের একাডেমির সদস্য ও পদক দ্বারা সম্মানিত। দুঃখের বিষয়, স্বদেশে রাধাগোবিন্দ কোনো সম্মান পান। আমেরিকার অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার্স তাদের 1994 সালের জার্নালে রাধাগোবিন্দের জীবনী প্রকাশ করে তার কাজের মূল্যায়ন করেছে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার্স নামক প্রসিদ্ধ বিজ্ঞান সংস্থার ডিরেক্টর 1985 সালে লিখেছিলেন, চন্দ্রের পর্যবেক্ষণলব্ধ ফলগুলি অত্যন্ত মূল্যবান। সম্প্রতি সেগুলিকে কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভেরিয়েবল স্টার বা পরিবর্তনশীল নক্ষত্র সম্বন্ধে চন্দ্রের পর্যবেক্ষণলব্ধ হাজার হাজার গুরুত্বপূর্ণ তথ্য ওই সংস্থার নথিপত্রে সঞ্চিত আছে। তাছাড়া অন্যান্য নক্ষত্র, ধূমকেতু ইত্যাদি তার সংগৃহীত বহু তথ্য জ্যোতির্বিজ্ঞানের মূল্যবান সম্পদ হিসাবে গণ্য। আমাদের দেশে 1986 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ও রাধাগোবিন্দ চন্দ্র স্মৃতিরক্ষা সংস্থার উদ্যোগে রাধাগোবিন্দ চন্দ্রের জন্মশতবার্ষিকী উৎসব পালিত হয়। এখনও কোনো আবক্ষ মূর্তি কোথাও স্থাপিত হয়নি। বারাসতের জীর্ণ বাড়িতে কেবল পড়ে আছে ফরাসি সরকার প্রদত্ত সম্মানপত্র আর আমেরিকার পত্রিকার প্রকাশিত বাঁধানো ফটোটি। কলকাতার বিশিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা করেছিলেন যে প্রয়াত জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে বেশ কিছু কাজকর্ম করা। কথিত আছে এই সময় অধ্যাপক রণতোষ চক্রবর্তী, মৃণালকান্তি দাশগুপ্ত, অনাদিনাথ দাঁ, এ.কে. শর্মা, রমাতোষ সরকার, বি.বি. বালিগা, অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার সিংহ, অজিত কুমার সাহা, ইন্দুশেখর সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর ভাস্কর রায় চৌধুরীকে লিখিতভাবে প্রস্তাব দেন রাধাগোবিন্দ চন্দ্রকে মরণোত্তর সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় সে উপাচার্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়নি। পরিশেষে একটা কথাই বলা যায়, প্রথাগত শিক্ষা ছাড়াই রাধাগোবিন্দ চন্দ্র ছিলেন জ্যোতির্বিজ্ঞানের এক গবেষক, বিজ্ঞান লেখক, পাশ্চাত্য বিজ্ঞানীদের কাছে আকাশচর্যার এক ধ্রুবতারা। তাই রাধাগোবিন্দ সম্পর্কে হার্ভার্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এইচ স্যাপেলের কথা দিয়েই শেষ করব। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার্স, যার মূল কেন্দ্র হার্ভার্ড মানমন্দির, জ্যোতির্বিদ্যায় আপনার অবদানের জন্য আপনাকে বিশেষভাবে সম্মান জানিয়ে নিজেদের গৌরবান্বিত বোধ করছে। আজকের দিনে যারা অ্যামেচার অ্যাস্ট্রোনমি করেন, সেই সমস্ত অসংখ্য মানুষের কাছে আমার নিবেদন, আপনারা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রাধাগোবিন্দ চন্দ্রের কথাবার্তা বিশেষভাবে বলুন। তার কাজকর্ম নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করতে পারি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীরা মহাকাশ নিয়ে নতুন দিশা পাবে এবং তারাও তাদের মতো করে আকাশ চর্চার পথে আস্তে আস্তে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।